দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ আরও কয়েকটি বিল পাস। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ বিরোধী দলের, সংসদ থেকে ওয়াকআউট। ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। হামে 3 জেলায় আরও 4 শিশু মৃত্যু। হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগী। প্রকোপ বাড়ায় উদ্বেগ জনমনে। হাম হচ্ছে ছুয়াশে রোগ, ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলো তো মানুষ পাবো না। সরকারকে দাবি হলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মানে নিজের মন্ত্রী করে দেখার জন্য। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। অগ্রাধিকার পাবেন ত্যাগী ও যোগ্যরা, জানালেন রিজভী। বগুড়া ও শেরপুর নির্বাচনে অনিয়মের অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। ভোট বাতিলের দাবি গোলাম পরওয়ারের। সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। প্রধানমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিন পর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। পুত্রাজায়ায় আলোচনার পর দুই দেশের যৌথ বিবৃতিতে সই। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে পুরো বিশ্বের নজর পাকিস্তানের দিকে। ভেন্যু ঘিরে 7 স্তরের নিরাপত্তা। ইসলামাবাদের পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশটি হুবহুর বদলে সংশোধনী দিয়ে বিল আকারে পাশ হওয়ায় রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে তুলেছে বিরোধী দল। শুক্রবার বিশেষ অধিবেশন চলাকালে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। রবিবার পর্যন্ত সংসদ মুলতবি। তার আগে সব মিলিয়ে 133টি অধ্যাদেশের মধ্যে 117টি পাশ করা গেছে। অনেক অনেক ধন্যবাদ। সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনে এক এক করে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের বিলগুলো উত্থাপন করতে থাকেন। অধিকাংশ বিলে দফাওয়ারি কোনো সংশোধন না থাকায় তা দ্রুত কণ্ঠভোটে পাশ হয়। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 উত্থাপন করছি। বিপত্তি বাধে সংশোধনী সহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সংসদে পাশ করলে বিরোধী দলের দাবি ছিল বিশেষ কমিটিতে যেভাবে বিলটি এসেছিল সেভাবেই তা পাশ করার। সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল? একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনিই করে দিয়েছেন আপনার সভাপতিত্বে। তারা যতটুকু পারেন ঐক্যমত হয়ে এসেছেন। যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং উনাদেরও আছে, আমাদেরও আছে, সেগুলো এখানে আলোচনা হতো। আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার। কিন্তু আলোচনাই হবে না। এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তাইলে আমরা কি করতে পারি বলেন? সংস্কৃতি মন্ত্রীর দাবি জুলাই জাদুঘরের পরিচালনা পর্ষদের দলীয়করণের অভিযোগ ভিত্তিহীন। যদি এটা বিএনপি মনে করেন যে আমরা দলীয়করণ করছি, এটা দলীয়করণ করার কোনো ইচ্ছা আমাদের সরকারের নাই, তারেক রহমানের সরকারের নাই। আজকে এসে বলছেন 91টা বিল পাশ হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড মাননীয় স্পিকার। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরো বেশি শক্তিশালী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে। এই কথাগুলো আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আলাপ আলোচনা করছি। সময় আছে মাননীয় স্পিকার, এখন বাজে 7:30। রাত 12টার সময় 30 দিনের সময়সীমা পার হবে। এই অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হবে তার মধ্য দিয়ে। এখন যদি এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে, এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। আগামী সংসদে, আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে। বাজেট সেশনে সবগুলো বিল আসবে, ইনশাল্লাহ সবগুলো বিল আসবে। তখন আপনারা সময় পাবেন এখানে।
এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। এখানে ট্রাস্ট মেনটেন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। বাদ যাওয়া ও আপত্তি থাকা বিলগুলো আগামী সংসদের কার্যক্রমে উত্থাপন করার আশ্বাস দেয়া হলেও তাতে অনাস্থা দেখায় বিরোধী দল। পরে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগে সকালের অধিবেশনে 10টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। দিনের কর্মসূচিতে মোট বিল পাশের সংখ্যা দাঁড়ায় 24টি। সর্বমোট 133টি অধ্যাদেশের মধ্যে 117টি বিল এবারের কার্যক্রমে বিল হিসেবে পাশ হলো। বাকি রয়েছে 16টি। সংসদ 15 এপ্রিল সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার। 1433 রোজ বুধবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও অনেকগুলো বিল পাশ হয়েছে। 133টি বিলের সবগুলোই সংসদে আলোচনা হওয়ার দাবি বিরোধী দলের। সন্ধ্যায় জাতীয় সংসদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারের ওপর তাদের কোনো আস্থা নেই। বাতিল হওয়া অধ্যাদেশগুলো সরকার পরবর্তীতে পাশ করবে, বিরোধীরা এটা বিশ্বাস করে না। তার মতে প্রথম দিনেই সংস্কার পরিষদের শপথ না নিয়ে সরকারি দল গণভোটকে অস্বীকার করেছে। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার তার ওয়াদা রাখেনি। বিরোধীদের মতামত উপেক্ষা করে অনেক বিলই পাশ হয়েছে। ছল চাতুরি করে জুলাই জাদুঘর বিল পাশ হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিজয়ী 2 সংসদ সদস্যের শপথ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। আমাদের দাবি হচ্ছে 133-এর 133 অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এটা নিয়ে দীর্ঘ সময় কার্য উপদেষ্টা কমিটির মিটিংয়ে এটার আইনি দিক, এটার সুবিধা, এটার অসুবিধা, অনেক মন্ত্রীরা অনেক কথা এনেছেন। শেষ পর্যন্ত আমাদের যুক্তির সাথেই একমত হয়ে স্পিকার বলেছেন, হ্যাঁ, প্রত্যেকটাই আলোচনার জন্য আসবে। বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের নেতার নেতৃত্বে আজকের সংসদ অধিবেশনে আমরা ওয়াকআউট করেছি। অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে বরিশাল, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে আরও 4 শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে প্রাণ গেছে 2 জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগও বাড়ছে মানুষের মাঝে। রোগীর উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট। হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। এই রোগের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সাদি ও রাকিব নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 31 শিশু। এই 2 জন সহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছালো 14 জনে। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 10 জনের। নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 20 জন। হাম হচ্ছে ছোঁয়াচে রোগ, ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলো তো মানুষ পাবো না। সরকারতে দাবিলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু নিজের মতো করে দেখার জন্য। নবজাতক যে ওয়ার্ড 28 দিনের নিচের বাচ্চারা থাকে, ওইখানে যাদের ভেন্টিলেটর প্রয়োজন হবে তাদেরকে আর আমাদেরকে ঢাকায় পাঠাইতে হবে না, আমরা এইখানে সাপোর্ট দিতে পারবো। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 103 জন রোগী ভর্তি আছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও চাঁদপুর, গাজীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে শুক্রবার 6ষ্ঠ দিনের মতো 18 জেলার 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। 12 এপ্রিল পর্যন্ত ফর্ম ক্রয় ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। নারী নেত্রীদের আশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে মনোনয়ন দেবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছেন, সংসদে কথা বলার যোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনায় নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড।
ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেতৃত্বের ভিড়। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা, যারা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের সূচনা করেন। 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেয়া যাবে। ফর্মের মূল্য রাখা হয়েছে 2,000 এবং জামানত 50,000 টাকা। বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় নিয়ে দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেত্রীরা। ক্ষুদ্র একজন কর্মী হিসাবে এতদিন আন্দোলন করেছি, এখন সংসদে ভূমিকা রাখতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। 365 দিনে যত প্রোগ্রাম হয়েছে বলতে পারি যে কোন প্রোগ্রামে ছিলাম না। প্রতিটা কর্মসূচিতে দায়িত্বের সাথে পালন করেছে, সেই সব নারীদেরকে দল মূল্যায়ন করবে এবং নতুনদের ভিড়ে আমরা যেন 17 বছরের ত্যাগী নির্যাতিত নেত্রীরা যেন হারিয়ে না যায়। সংসদ একটি মহান জায়গা, এখানে আইন প্রণয়নের জায়গা, এখানে শিক্ষিত, মার্জিত, যোগ্য দলের ডেডিকেটেড তাদেরকেই মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখছি। রাজপথে শ্রম দিয়েছি শুধু দলকে ভালোবেসে, তো আমার সাথে যারা আমার সহকর্মী ছিল তারা কিন্তু অনেকেই দল থেকে সরে গেছে। যেন নবীন প্রবীণ মিলে যেন আগামী দিনের একটা সংসদ হয়। ফর্ম সংগ্রহ করেছেন শিল্পী, পেশাজীবী থেকে শুরু করে দলের দুর্দিনে বৈশ্বিক জনমত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারী নেত্রীরাও। সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নে নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন সহ নিজেদের নানা কর্মপরিকল্পনাও তুলে ধরেন তারা। হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনগুলো আমি এমন কোনো জায়গা বাদ নেই বা এমন কোনো একটা ডেমনস্ট্রেশন বাদ নেই যে আমি করি নাই। হ্যাঁ, এবং শুধু খালি আমি যুক্তরাজ্যের ভিতরেই না, আমি ইউরোপের অনেক দেশে যখনই হাসিনা গিয়েছে আমি ওখানে দৌড়া ডেমনস্ট্রেশনগুলো চলে গেছি। একজন পরিশীলিত তারেক রহমানকে আমরা পেয়েছি এবং তার ভেতরে নিজের দেশ গড়ার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমরা সাধুবাদ জানাই এবং আমি ওনার সাথে ওনার জার্নিতে শরিক হতে চাই এবং আমি মনে করি যে আমার অনেক কিছু দেয়ার আছে আমার দেশকে। আমি শিক্ষিতা, আমি মার্জিতা, আমি সাংগঠনিকভাবে দক্ষ। ইতিমধ্যে আমি সংগঠনে 9টি পদ বহন করেছি। উপকূলীয় এলাকা, টেকসই ভেড়িবাঁধ, জলবায়ু পরিবর্তন এবং আমাদের ওখানে সুপেয় পানির অভাব, এই কাজগুলো তো করব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সব দিক বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। অত্যন্ত সুচারুভাবে নির্বাচনটি সম্পন্ন হবে এবং আমাদের দলের সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দরাই তারা মনোনীত হবেন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত আন্দোলনে, যারা শেখ হাসিনার কোপানলের মধ্যে পড়েছেন এবং যাদের শিক্ষা দীক্ষা সুরুচি সব কিছুই রয়েছে, এগুলো সব কিছুই বিবেচনা করবে দল। ইসির তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় 21 এপ্রিল, 30 এপ্রিল প্রতীক বরাদ্দ আর ভোট গ্রহণ 12 মে। আসন বন্টনে বিএনপি জোট পাবে 36টি আসন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেরপুর 3 আসনে স্থগিত হওয়া এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে কারচুপি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত। বাদজুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল পূর্ব সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে। ইসিতে অভিযোগ দেওয়ার পরও সুষ্ঠু ভোটের দাবি করেছে তারা। এই নির্বাচনের মাধ্যমে মাগুরার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেন পরওয়ার। বৃহস্পতিবার বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনের ভোট গ্রহণ করা হয়। বিপুল ব্যবধানে জয়লাভ করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অনিয়মের অভিযোগে জামাত শেরপুর 3-এর ভোট বর্জন করলেও বগুড়া 6-এ দেখা যায় ভিন্ন চিত্র। তবে দুটি আসনেই ভোট কারচুপির অভিযোগ দলটির। শুক্রবার বাদজুমা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, 2 আসনেই তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে বলেও দাবি তার। গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয়, অনেক লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ছে, প্রার্থী ঢুকে দেখছে, ব্যালটে সিল মারা, জিজ্ঞাসা করছে প্রিজাইডিং অফিসার কোনো কৈফিয়ত দিতে পারছে না। বহু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরও কি করে সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার বলেন যে সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে? জামায়াত নেতা বলেন, দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু না হওয়ার প্রমাণ আবারও পাওয়া গেল। 2টি আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটের দাবি জানান তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে দিয়েছে। এই নির্বাচন আমরা মানি না।
নির্বাচন বাতিল করতে হবে, এই দুইটি আসনে পুনর্নির্বাচন দাবি করছে। গণভোটের বিষয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। সংবিধান সংস্কারের পক্ষে জনরায় বাস্তবায়ন সরকারের দায়িত্ব। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর মালয়েশিয়ায় জনশক্তি রফতানির বাধা দূর হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দুই দেশের মধ্যে আলোচনার পর বৃহস্পতিবার পুত্রাজায়ায় যৌথ বিবৃতি সই হয়েছে। অভিবাসন ব্যয় কমানো ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া, কিন্তু দীর্ঘদিন ধরে নানা জটিলতায় একরকম হাতছাড়া হতে বসেছিল জনশক্তি রপ্তানি। সরকার গঠনের পরপরই বিএনপি সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনায় নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতো শ্রী রামানান রামকৃষ্ণান। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের পাশাপাশি মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র নির্মূলে কঠোর অবস্থানে থাকবে দুই দেশ। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। মালয়েশিয়া জানায়, তারা নিয়োগ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করবে, যাতে মানুষের হস্তক্ষেপ কমে এবং খরচ সর্বনিম্ন পর্যায়ে নামানো যায়। এছাড়া আইএলওর এমপ্লয়ার পে নীতি অনুসরণের মাধ্যমে শ্রমিকদের জন্য শূন্য অভিবাসন ব্যয় বা জিরো কস্ট নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। আলোচনায় উঠে আসে অবৈধভাবে আটকে থাকা বাংলাদেশি কর্মীদের বিষয়টিও। তাদের দ্রুত নিয়োগ এবং মানব পাচার সংক্রান্ত আইনি জটিলতা নিষ্পত্তিতে একমত হয়েছে ঢাকা কুয়ালালামপুর। দুই দেশই মনে করছে এই নতুন উদ্যোগের ফলে কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের সিন্ডিকেট প্রথা ভাঙবে। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর ধরে বন্ধ যে শ্রম বাজার রয়েছে সেটা উন্মুক্ত করবার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছি। বৈঠক শেষে উভয় পক্ষ আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে। বাংলাদেশ প্রতিনিধি দল উষ্ণ আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানায়। এর আগে বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথেও বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সেখানেও শীঘ্রই শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অলক হাসান, যমুনা নিউজ। ছুটির দিনেও অভিন্ন চিত্র। ঘণ্টার পর ঘণ্টা জ্বালানি তেলের জন্য অপেক্ষা, দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, যানজট। দৈনন্দিন জীবনে পড়ছে এই সংকটের প্রভাব। ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠেছেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছেন, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাচ্ছেন না তারা। তবে ব্যক্তিগত মজুদ বন্ধ করা গেলে তেলের সংকট কিছুটা কমবে। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটেনি ভোগান্তি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকেই। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, সব মেশিন চালু না রাখায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী তেল না আসায় বাড়ছে জটিলতা। ভোগান্তি তো হচ্ছে, এই ভোর 5টা দিকে লাইনে দাঁড়িয়েছি, এখন অবশেষে পাচ্ছি। হয়তো বা সকলে যারা মজুত করতেছে যদি মজুত না করে প্রয়োজন অনুসারে নেই, তাইলে আর এই ভোগান্তিটা থাকবে না। মনে হচ্ছে যেন চরম একটা দুর্ভিক্ষ চলতেছে দেশে, নীরব দুর্ভিক্ষ। জানি না কোথা দিকে যাচ্ছি আমরা। দিনে 12 ঘন্টার ভিতরে যদি 6 ঘন্টা যদি তেলে যদি সমস্যা এসে যায়, তো মানুষেরা আর বাকি কাজ করবে কখন? রাজধানীর খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে রাত থেকেও অনেকে তেলের জন্য সিরিয়াল দিয়ে আছে। দেশে সরকার বলতেছে যে রিজার্ভ আছে, আবার আমরা পাম্পে আসলে এই যে সিরিয়াল ধরা লাগে। ফ্লাইওভারে গড়াইছিলাম আমি, ওই ফ্লাইওভারে গড়া থেকে ঠিক সেম ওই কারেন্টে থমার করা পর্যন্ত আছে। এখানে আসতে আমার সময় লাগছে 4 ঘন্টা, কারণ আমার কিন্তু 4 ঘন্টা সময়ের মূল্য আছে। 4 ঘন্টা সময় আসার পরে ওইখান থেকে 4-5টা গাড়ি আছে, তখন আমার কাছে তেল নাই। এই সংকট যদি খুব দ্রুত সমাধান না হয়, তাহলে
বাংলাদেশে যে পরিমাণে সংকট দেখা যাচ্ছে, খুব সমস্যা হয়ে যাচ্ছে আর কি। সাধারণ জনগণের এই ভোগান্তির শেষ কোথায় এখন আমরা জানি না। কবে নাগাদ এই ভোগান্তি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, এমনটাই প্রশ্ন জনমনে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে র্যাব। বাহিনীটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 1,65,025 লিটার তেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত হয়। এ সময় জরিমানার পাশাপাশি অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্কও করা হয়। সয়াবিন তেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে অভিযানে নামে র্যাব। বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুদের প্রমাণও মেলে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় 1,65,025 লিটার তেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত হয়। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 8,500 লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়। ফেনীর ইসলাম রোড এলাকায় একটি গুদামেও মেলে অবৈধ মজুদের প্রমাণ। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 50,000 টাকা। অতিরিক্ত কোনো ধরনের খাদ্যপণ্য মজুদ না করেন, তো এই অপরাধে আমরা তাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি এবং সতর্ক করছি যে ভবিষ্যতে যেন এরকমভাবে অতিরিক্তভাবে তেল মজুদ না করে। তো ভোজ্য তেল উৎপাদন করে বাজারে কৃত্রিম সৃষ্টি করা বা অনুমোদনবিহীনভাবে ভোজ্য তেল উৎপাদন করা, এদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং যারা এর কাজগুলো করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, হবিগঞ্জ সদর ও ঢাকার ড্যামরায় অভিযান চালিয়ে অবৈধ উৎপাদন, মজুদ ও ভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুসারে আমরা শাস্তি দিয়েছি, অর্থদণ্ড করেছি 1.5 লক্ষ টাকা এবং আমরা এই অর্থদণ্ড তাদের কাছ থেকে আদায় করেছি। আমাদের এই অভিযান নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাদ্যের জন্য অব্যাহত থাকবে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব। মোট 3,53,000 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মজুদ ও বাড়তি দামে ভোজ্য তেল বিক্রি না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। সাবরিন আলিজা, যমুনা নিউজ। কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জিরো লাইন থেকে মিয়ানমারের 200 গজ ভেতরে ডাববাগান এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন মোহাম্মদ সাদেক নামের এক রোহিঙ্গা যুবক। বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির অধিনায়ক। বিজিবি জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শুনে এগিয়ে যান বিজিবি সদস্যরা। এ সময় আহত যুবক আহত অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বিজিবি। আহত সাদেক উখিয়া রোহিঙ্গা ক্যাম্প 10-এর F ব্লক 13-র বাসিন্দা। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভারত সীমান্তের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল রাত 8:30টার দিকে সালেহ আহমেদ সহ আরও 2 জন সীমান্ত এলাকায় যায়। এ সময় সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় খাসিয়ারা কয়েকটি ছড়া গুলি ছড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সালেহ আহমেদ। পরে সাথে থাকা অন্য 2 জন তার মরদেহ নিয়ে আসে। নিহত সালেহ কোম্পানিগঞ্জ উপজেলার কারবালাটু গ্রামের বাসিন্দা। ঢাকার ধামরাইয়ে এনসিপির 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অন্তত 10 জন আহত হচ্ছে। বিকেলে কালামপুর বাস স্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটের 3য় তলায় অস্থায়ী কার্যালয় উদ্বোধন করছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কার্যালয় উদ্বোধনের পর বক্তব্য চলাকালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে আরেকটি পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লেবাননে হামলা বন্ধ করবে না ইসরায়েল, কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে নিশ্চিহ্ন না করা অবধি হামলা অব্যাহত থাকবে। এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, যুদ্ধবিরতির আলোচনা শুরুর আগে দেশটির দক্ষিণাঞ্চলের দেইর কানুন রাস আল আইন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। টার্গেট করা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক। এছাড়া রাজধানী বৈরুত, আল তাইরি ও বেকা উপত্যকা সহ বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে আইডিএফ। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় 2000 মানুষ প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র বুধবারই নিহত কমপক্ষে 300 বাসিন্দা।
যুদ্ধবিরতির ঘোষণার 2 দিন পরও অচলাবস্থা কাটেনি হরমুজ প্রণালীতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে জাহাজ চলাচলে এখনও কড়াকড়ি আরোপ করে রেখেছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রণালীতে আটকে রয়েছে প্রায় 800 জাহাজ, যেগুলোর মধ্যে 300-র বেশি তেলবাহী ট্যাঙ্কার। এই পরিস্থিতিতে চলমান সংকট সামাল দিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি ঘোষণার পরও স্থবিরতা কাটেনি হরমুজ প্রণালীতে। শর্ত মোতাবেক হরমুজ অবমুক্ত করার কথা থাকলেও এখনও এই পথের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। অনুমতি ছাড়া প্রণালীর পথ পার হওয়ার চেষ্টা করলে সরাসরি আঘাত করা হবে হরমুজের পথে চলাচলকারী যে কোনো নৌযানকে। আইআরজিসির এমন হুঁশিয়ারির জেরে যুদ্ধবিরতির প্রথম দিন বুধবার গুরুত্বপূর্ণ এই নৌপথ পার হতে পারে মাত্র 5টি জাহাজ। দ্বিতীয় দিনে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 6টিতে। যেখানে দৈনিক গড়ে অন্তত 138টি জাহাজের চলাচল ছিল গুরুত্বপূর্ণ এই নৌপথে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় 800-র কাছাকাছি, যার মাঝে 300-রই বেশি তেলবাহী ট্যাঙ্কার। এদিকে চলমান পরিস্থিতির জেরে অস্থিতিশীল বিশ্ববাজার। দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি পৌঁছেছে $96.75, যা আগের তুলনায় বেড়েছে প্রায় 0.87%। একই সঙ্গে WTI ক্রুড তেলের দামও 1% বেশি বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ পরিস্থিতির জেরে জার্মানিতে টন প্রতি জ্বালানির দাম বেড়েছে প্রায় $400। অন্যান্য বন্দরে প্রতিদিন আমাদের হাজার হাজার কন্টেইনার নামিয়ে রাখতে হচ্ছে, যেখানে স্টোরেজ ফি গুনতে হচ্ছে প্রায় কয়েক মিলিয়ন ডলার। স্বাভাবিকভাবেই এই খরচের চাপে সাধারণ ভোক্তারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় হরমুজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চলমান সংকট সামাল দিতে একটি আন্তর্জাতিক জোট গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পথটির নিরাপত্তা নিশ্চিত এই মুহূর্তে প্রধান শর্ত। উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা প্রায় 1000-এর কাছাকাছি জাহাজকে সময় মতো বের করে আনা সম্ভব কিনা সেটি এখনো অনিশ্চিত। এই অবস্থা সমাধানে একটি আন্তর্জাতিক জোট গঠন করা জরুরি। এটি কোনো দেশের একক নয়, বরং বিশ্ব বাণিজ্যের বৃহত্তর স্বার্থ হয়ে দাঁড়িয়েছে, যার দায়িত্ব নিতে হবে কার্যকরী একটি জোটকে। এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, হরমুজ পার হতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার সাথে একটি সমন্বয়ে আসতে হবে নৌযানগুলোকে। যেতে হবে IRGC নেভি নির্ধারিত রুটগুলো ব্যবহার করে। এদিকে এখন থেকে নতুন এক নেতৃত্বের হাতে থাকবে হরমুজের নিয়ন্ত্রণ। লিখিত এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার দিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব। শনিবারের এই আলোচনায় নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের ভবিষ্যৎ। কড়া নিরাপত্তার চাদরে এরই মধ্যে ঢেকে ফেলা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি। শনিবারের এই আলোচনায় অংশ নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, বিশেষ দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ 3 দেশের শীর্ষ নেতৃত্ব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ঐতিহাসিক শহর রাওয়ালপিন্ডি যেন পরিণত হয়েছে নিরাপত্তা দুর্গে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত দেশটি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালেই শুরু হবে প্রথম দফার বৈঠক। আলোচনা চলতে পারে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত। ফলে দীর্ঘ সময় ইসলামাবাদে অবস্থান করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। শনিবারের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরই মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সঙ্গে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উচ্চ পর্যায়ের এই বৈঠক ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সেনাবাহিনী ও স্পেশাল ফোর্স মোতায়েনের পাশাপাশি গড়ে তোলা হয়েছে পুলিশের এলিট টিম, রেঞ্জার্স, সিটিডি এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ নিরাপত্তা বলয়। এছাড়া সামরিক যানের বিশাল বহর নিয়ে ওয়াশিংটন থেকে সেখানে পৌঁছেছে 30 সদস্যের নিরাপত্তা দল। রাজধানীর সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে এ বৈঠক। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা।
এমন একটি সংকটের মধ্যস্থতা করছে পাকিস্তান, এতে আমরা গর্বিত। আশা করছি আলোচনার মাধ্যমে সংকটের দ্রুত সমাধান হবে। পাকিস্তানের একদিকে রয়েছে প্রতিবেশী ইরান, যার সঙ্গে সম্পর্ক বেশ জটিল। তেহরানের সঙ্গে আবার পাকিস্তানের সুপার পাওয়ার মিত্র যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্র সৌদি আরব ও তুরস্কেরও বিরোধ রয়েছে, ফলে তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিকভাবেই জটিল। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ন্যাটো অ্যালাই সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে দীর্ঘ 900 কিলোমিটার সীমান্ত, যা দুপক্ষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে পাকিস্তানকে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এবার লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এর মধ্যে দ্রুত এই প্রক্রিয়া শুরু নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটিতে সম্প্রতি সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর পরদিন এই নির্দেশনা দেন তিনি। জানান, লেবানন সরকার আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। বৈঠকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। মার্কিন গণমাধ্যমের খবর, ওয়াশিংটনের চাপেই এখন আলোচনার বসতে বাধ্য হচ্ছে তেল আবিব। লেবানন সরকারের বারবার অনুরোধের প্রেক্ষিতে আমি মন্ত্রিসভাকে দুটি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি। 1. হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ। 2. ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি। ইতিহাস করে ঘন্টায় 4500 মাইলেরও বেশি গতিতে পৃথিবীর দিকে ফিরে আসছে আর্টেমিস 2। বর্তমানে পৃথিবী থেকে প্রায় 80,000 মাইলেরও কম দূরত্বে অবস্থান করছে 4 নভোচারীকে বহনকারী ক্যাপসুলটি। 10 দিনের সফর শেষে ফিরে আসছেন তারা। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের ল্যান্ডিং জোনে ওরিয়ন ক্যাপসুল অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে নাসা। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টার কাছাকাছি সময়ে সমুদ্রে স্প্ল্যাশ ডাউন করবে আর্টেমিস মিশনের ক্রু ও সার্ভিস মডিউল। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে আমরণ অনশন করছেন 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার থেকে টানা 3 দিন ধরে রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন কর্মসূচি পালন করছেন তারা। জুলাই আন্দোলনে আহত নিহতদের স্বজনরাও এই কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন অনশন কর্মসূচিতে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। এ সময় তারা বলেন, বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষের সাথে প্রতারণা করছে। গণভোট বাস্তবায়ন না হলে এই সরকারের বিরুদ্ধে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আমাদের জুলাই সনদ দিতেই হবে, যেইভাবে হোক আমাদের জুলাই সনদ মানতেই হবে। এই স্বৈরাচার হয়ে উঠলে এই ক্ষমতা আপনারা থাকবেন না, আল্লাহ ছাড় দেয় না। কিন্তু বাংলাদেশ 24-এর পূর্বের কোন বন্দোবস্তে ফেরত যাবে না। এই জনরায়কে সমর্থন দিয়ে আপনারা যদি আবারও রাজপথে নামা লাগে, আপনারা সেটার প্রস্তুতি নেন, কারণ আমাদের চুপ থাকাটাই ফ্যাসিবাদের জন্ম দেয়। খুদে বিজ্ঞানীদের মগজাস্ত্রের জোরে বদলে যেতে পারে আগামীর বাংলাদেশ। সেন্ট গ্রেগরি হাই স্কুলের সায়েন্স ফেস্টিভ্যালে দেখা গেছে তেমনই সব উদ্ভাবনী চিন্তা। মেলায় দেখানো হচ্ছে কিভাবে তেল সংকটের একটা সমাধান হতে পারে নতুন জ্বালানির ব্যবহার। যানজটের ভোগান্তি কমাবে এআই সেন্সর। প্রযুক্তির সাথে দেশীয় উদ্ভাবনী চিন্তার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে সায়েন্স ফেস্টিভ্যালের স্টলগুলোয়। জ্বালানি তেল নিয়ে যখন সর্বোচ্চ বিপাকে গ্রাহক, তখন গাড়িতে বিকল্প শক্তি ব্যবহারের আইডিয়া দেখাচ্ছে গ্রেগরিয়ানরা। এটার মধ্যে ধোঁয়া বের হয় না এবং এটা পরিবেশ দূষণ করে না। সেন্ট গ্রেগরি হাই স্কুলে 3 দিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যালের প্রথম দিনে শিক্ষার্থীরা তুলে ধরে উদ্ভাবনী সব প্রজেক্ট। সড়ক দুর্ঘটনা রোধী সেন্সর থেকে রাজধানীর যানজট, দৈনন্দিন জীবনের সমস্যাগুলো প্রাধান্য পেয়েছে তাদের ভাবনায়। একটা লেন দিয়ে শুধু ঢুকতে পারবে, আবার উল্টা যদি যায় জায়গায় জায়গায় স্ট্রাইকার লাগানো থাকবে যাতে ওদের টায়ারগুলি পাংচার হয়ে যায়। বেসিন দিয়ে যে গ্রে ওয়াটার হয়ে এখানে যাবে, আমরা এটা টয়লেটে ইউজ করতে পারবো। টয়লেটে কিন্তু আমাদের
পরিষ্কার পানির কোনো প্রয়োজন পড়ে না। ফ্রেশ ওয়াটার অনেক বেশি পরিমাণ নষ্ট হয়, কিন্তু আমরা যদি এটা নষ্ট না করে আমরা যদি গ্রে ওয়াটার করে ইউজ করি এখানে, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ওয়াটার আমরা ওয়েস্টেজটা কমাতে পারি। Enabling it to process and analyze vast amounts of data in real time. প্রযুক্তিবিদ আর বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছে তারা। সর্বাধুনিক প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারকে আরও কার্যকর কিভাবে করা যায়, শিক্ষার্থীরা সেটাই তুলে ধরছে এই আয়োজনে। ইন্ডিয়া বেশি বেটার নাকি বাংলাদেশ, সেটা কিন্তু নর্মাল কোনো এআই বলবে না আপনাকে যে কোনটা বেশি বেটার, কারণ এটা একটা কনভার্সিয়াল কোয়েশ্চেন, কিন্তু এটা সেটার উত্তর দিতে পারবে। বড়দের যখন রাশভারী সব প্রজেক্ট, তখন ছোটদের চিন্তা ডানা মেলেছে মহাশূন্যে। চন্দ্রায়ন 3 নামক রকেটের মডেল আর উচ্ছিষ্ট থেকে জ্বালানি তৈরির মতো প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে ক্ষুদে উদ্ভাবকরা। ময়লাটাকে পুরানোর ফলে এখানে যে আমাদের সোলার প্যানেল আছে তার তাপ এবং আলোকে নিয়ে বিদ্যুৎ তৈরি করবে। মেলায় প্রায় অর্ধশত স্টলে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে শিক্ষার্থীরা। রবিবার শেষ হবে সেন্ট গ্রেগরি স্কুল বিজ্ঞান উৎসব। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলা বছরে আরও এক নতুন দিন পঞ্জিকার অপেক্ষার প্রহর আর বেশি নয়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জোর কদমে চলছে শোভাযাত্রার প্রস্তুতি। প্রধান বড় মোটিভগুলোর পাশাপাশি মুখোশ আর নানা চিত্রকর্ম তৈরিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। শিল্পের এই মহাযজ্ঞ দেখতে চারুকলায় ভিড় করছেন সাধারণ মানুষরাও। বাংলা দিনপঞ্জিকায় নতুন এক দিনলিপি শুরুর আর বাকি মাত্র 3 দিন। বাংলার নতুন এই বছরকে বরণ করতে দিকে দিকে তাই রঙের ছটা। বঙ্গাব্দ 1433কে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেন এক জীবন্ত শিল্প মেলা। রং তুলির পালিশে বাঁশ কাঠের কাঠামোগুলো ক্রমেই রূপ পাচ্ছে প্রতীকী বিভিন্ন চরিত্রে। এবারের শোভাযাত্রায় প্রধান 5টি মোটিভ হচ্ছে লালঝুটির মোরগ, দোতারা, হাতি, শান্তির প্রতীক পায়রা আর ট্যাপা ঘোড়া। বলতে পারি যে মোটামুটি 70% কাজ আমাদের হয়ে গেছে। কাজ তো ভালো হয়ে গেল, অভিজ্ঞতা ভালো, সবাই আছে। আমাদের এই কাজ আজকে শেষ হয়ে যাবে এবং পেন্টিংয়ের সেরা করবে। মোরগের পেছনে খুব সূর্য, মানে আমরা বোঝাতে চাই যে নতুন সূর্য নববর্ষকে সেলিব্রেট করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ, বিশ্বের প্রতিটি মানুষ যেন আমরা শান্তিতে থাকি। অন্যদিকে মাটির সরায় রঙের আঁচড় কাটছেন চারুকলার শিক্ষার্থীরা। প্রতিটি আঁচড়ে স্পষ্ট হচ্ছে অপরূপ সব গ্রাম বাংলার রূপরেখা। আমি যেটা কল্পনা করেছিলাম এতদিন করতে চাই লোকশিল্পের কাজ, সেগুলোই করার চেষ্টা করছি। গতবার কিছু কারণে আমেজটা একটু কম ছিল, তবে এইবার ওটা একদমই নাই। চারুকলার এই শিল্পযজ্ঞ দেখতে এখানে আবার নানান শ্রেণী পেশার মানুষের ভিড়। পার্কি দেখলাম, যারা ছোট বাচ্চারা কখনো দেখেনি এটা কি জিনিস সেটা জিজ্ঞেস করছে, এখানে এসে আমরা ওদেরকে এটা চিনাইতে পারছি। বাচ্চা সহ আসছে, পটচিত্র এটা ভালো লাগছে। আমরা আসলে চাই যে নতুন প্রজন্ম আসলে এগুলোর মধ্য দিয়ে বেড়ে ওঠে। বিংশ শতাব্দীর শেষ ভাগে অর্থাৎ 1980-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এই চারুকলা অনুষদ থেকে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। আজ এতগুলো বছর পর আবারও সেই প্রেক্ষাপট। এজন্য ঐক্য এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের যেই বার্তা, সেই বার্তায় শানিত হবে এবারের বর্ষবরণে। সেই অপেক্ষায় আপমর বাঙালি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।